শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পের ১৯তম পর্ব। লেখিকা ফারহানা নিঝুম। ভোরের আকাশে হালকা কুয়াশার চাদর, সূর্যের প্রথম আলো ভিজে আছে শিশির ভেজা ঘাসে। বাতাসে এক ধরনের স্বচ্ছতা, যা নিঃশ্বাসে টেনে নিয়ে মনে হয় বুক ভরে যাচ্ছে নতুন জীবনের সজীবতায়। পাখিদের কুঞ্জন চারপাশে এক নির্মল সঙ্গীতের আবহ তৈরি করেছে যেন। প্রকৃতি নিজে হাতে বাজাচ্ছে দিন শুরুর সুর। বড় ক্লান্ত দেখাচ্ছে ফাহমিদাকে। বাগানের দোলনায় বসে আছে সে। ন্যান্সি এলো বাগানে। ন্যান্সিকে দেখে মৃদু হাসলো ফাহমিদা। এসো ভাবি। ন্যান্সি মৃদু হেসে গিয়ে দোলনায় বসলো। কি ব্যাপার, এখানে বসে আছো যে? ফাহমিদা কি জবাব দিবে ভেবে পেল না। সেদিন একটা লোকের সাথে দেখা হয়েছিল তার, নাম তার পৃথ্বী। এরপর দুদিন কথাও হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় লোকটা হঠাৎ করে উধাও হয়ে গেছে, নেই সেখানে। কিছু না, এমনি ভালো লাগছিল না তাই বসে আছি। ন্যান্সি আমতা আমতা করে শুধোয়। ফাহমিদা, শুনলাম তুমি নাকি লন্ডনে চলে যাচ্ছ। কাল রাতেই আফরিদ আর ফাহমিদাকে কথা বলতে শুনেছে ন্যান্সি। ফাহমিদা আর বাংলাদেশে থাকছে না, লন্ডনে চলে যাচ্ছে। বুকটা ভার হয়ে এলো ফাহমিদার। হ্যাঁ ভাবি, ওই আর কি। ওখানে থেকে আমার পড়াশোনা হচ্ছে না, এখানে থেকে আমার পড়াশোনা হচ্ছে না। আমিও বাংলাদেশে আর থাকতে চাচ্ছি না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল ন্যান্সি। এই পরিবারটা কেমন যেন, সবাই বড় অদ্ভুত। শিশির ভেজা পাতার গায়ে আলো পড়ে যেন রূপালী মুক্তোর ঝিলিক ছড়িয়ে দিচ্ছে। দূরে কোথাও কাক ডাকে উঠছে। মাটির গন্ধ মিশে আছে বাতাসে, যা মনে করে দেয় পৃথিবীর সঙ্গে জীবনের গভীর বন্ধন। আকাশের নীলচে রঙের ভেতর লাজুক সূর্যটা ধীরে ধীরে উকি দিচ্ছে। তার কোমল আলো ছড়িয়ে দিচ্ছে এক অপার শান্তি। ঈশান ভাইয়া, একটা সত্যি কথা বলবেন? সকাল সকাল ঈশানকে চেপে ধরেছে ন্যান্সি। পা দুটো থরথরিয়ে কাঁপছে ঈশানের। উফ, এবার আমাকে কে বাঁচাবে? বস, আপনি কোথায়? আপনার বউ সব জেনে ফেললো। মনে মনে আফরিদকে ডেকে চলেছে ঈশান। ভাঙা ভাঙা শব্দে বলে ওঠে, কি 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 ম্যাম? ন্যান্সি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ঈশানের দিকে। সত্যি করে বলুন তো, আপনার বস কিসের বিজনেস করে? হোঁচট খেলো ঈশান। কি বলবে ভেবে পাচ্ছে না। ভাবুক মস্তিষ্ক আচানক বলে ওঠে, বস তো সবজির ব্যবসা করে ম্যাম। চোয়াল রীতিমতো ঝুলে এলো ন্যান্সি। বিস্ময়ে চিৎকার করে উঠল, কি? জি, সবজি বিক্রি করে সে এত টাকার মালিক? ঈশান ৩২ পাটি দাঁত বের করে হেসে ফেলল। শুধু তো আর বস না, আমরাও বিক্রি করি, এই জন্য বস এত টাকার মালিক। রাগে সাপের মতো ফোঁসফোঁস করছে ন্যান্সি। মিথ্যে বলার তো লিমিট আছে। ঈশান ভাইয়া ভালো হয়ে যান, নয়তো গার্লফ্রেন্ড জুটবে না কখনো। ঈশান অসহায় মুখ করে বলল, সেটা তো এমনিতেও জুটবে না ম্যাম। বস তো আমাকে কোনো মেয়েই দিচ্ছে না। ন্যান্সি বসা থেকে উঠে দাঁড়ালো। ঈশান ঠায় দাঁড়িয়ে আছে। গুটি গুটি পায়ে ওপরে আফ্রিদের জিমিং রুমে চলে গেল। দরজার কাছে দাঁড়াতেই দেখতে পেল ট্রেডমিলে রয়েছে আফ্রিদ। চলে আয় জানকি বাচ্চা। হকচকিয়ে গেল ন্যান্সি। প্রশ্ন ছুড়ে দিল সপাটে, আপনি কি করে বুঝলেন আমি এসেছি? এক পেশে হাসলো আফ্রিদ। তোর শরীরের মিঠা মিঠা ঘ্রাণ পাই আমি। শুকনো ঢোক গিলে ন্যান্সি। নাক ঘষে জামাতে। সত্যি কি তার গায়ে এরকম কোনো ঘ্রাণ রয়েছে? এখানে এসেছে আফ্রিদের সাথে কথা বলতে। আফ্রিদ আজ কি করে না করে খোঁজখবর নেবে। একে একে সাব্বির, নীলাদ্রি সবাইকে চেপে ধরবে ন্যান্সি। তার আস্ত পরিবারকে আগুনে পুড়ে খাক হয়েছে, সে ভুলবে না এসব। ভেতরে ঢুকে এলো ন্যান্সি। পরনে নেভি ব্লু কালারের টপস আর জিন্স। আফ্রিদ উদম গায়ে রয়েছে। ফোলা ফোলা পেশিবহুল শরীরটা দেখে সর্বাঙ্গে শিহরণ খেলে গেল তার। আলতো করে শুকিয়ে আসা ওষ্ঠজগল ভিজিয়ে নিল। হাতে গ্লাভস, হাত কাটা টি শার্ট। ঘেমে একাকার হয়ে গেছে। কোকড়ানো চুলগুলো কপালের সাথে ঘেমে ভিজে লেপ্টে আছে। লোকটা ন্যান্সির থেকে অনেকটা লম্বা। কথা বলতে হলে চোখ উঁচিয়ে তাকাতে হয়। ন্যান্সি তার বুক অব্দি আসবে। আফ্রিদ ইতিমতো ট্রেডমিল থেকে নেমে এলো। ন্যান্সির মুখোমুখি এসে ঝুঁকে পড়ে। স্নিগ্ধা সুশ্রী মুখটা ফু দিয়ে তে লাগলো। আখি পল্লব কেঁপে উঠে মেয়েটার। কি ধান্দা? আপনাকে পিঠ পিছে ছুরি মারার ধান্দা। নির্বিকার ভঙ্গিতে জবাব দেয় ন্যান্সি। নিম্নষ্ট কামড়ে হাসে আফ্রিদ। তুই চাইলে সামনে থেকেও ছুরি মারতে পারিস। নিভ্রুপ দৃষ্টিতে তাকিয়ে আছে ন্যান্সি। বহুরূপী তো আফ্রিদ। যদি কখনো আফ্রিদি হোসেনকে মারতে হয় তাহলে তার আগে ওয়ার্কআউট কমপ্লিট করি। এটা শেষে বাসর করব। তোকে অছোয়া
অঙ্গে আমার ছোঁয়া লাগাবো, তারপর বুকের ওপর বসে ছুরি চালিয়ে দিবি। নিছক মস্করায় বড় বিরক্ত হলো ন্যান্সি। লম্বা হয়ে একের পর এক পুশ আপ করতে লাগলো আফরিদ। তাকে অবাক করে দিয়ে দুপা ভাঁজ করে চারপাশে গিয়ে একপাশে গিয়ে পিঠের ওপর বসে পড়ল ন্যান্সি। আমার ওজন নিতে পারবেন তো? নৈশব্দে হাসলো আফরিদ। একটা ঢোক গিলে আবারও পুশ আপ করতে লাগলো। ওনার ওঠনামার তালে তালে তুলছে ন্যান্সি। এই যে পিঠের ওপর ছোটখাটো শরীরটা রেখে বসে আছে। কর, কি প্রশ্ন করতে চাস? আরেক দফা চমকে ওঠে ন্যান্সি, হতবিম্বল কণ্ঠে শুধোয়। আপনি কি করে জানলেন আমি প্রশ্ন করব? তোর তো শান্তি নাই রে, রক্ত চুষা ডাইনি। এসেছিস ঠিকই আমার রক্ত চুষতে। চাপা রাগ হলো ন্যান্সির। তাহলে বিয়ে করেছেন কেন? আফরিদ ছাপলের কণ্ঠে বলে, বাচ্চার বাবু বানাবো বলে। দুনিয়াতে কি মেয়ের অভাব ছিল? ওহ, ছিল না, কিন্তু তোর মতো লাল গালোয়ালির অভাব ছিল। একদম টমেটো। আমি আবার টমেটো লাভার। আমার ব্যক্তিগত ব্রিটিশ নারী। ন্যান্সি কিশ্চিত ভরকালো। সত্যি কি সে ব্রিটিশদের মতো দেখতে? অবশ্য কল্পনা সেদিন বলেছিল সে নাকি ব্রিটিশদের মতো দেখতে। অতঃপর চলল পিনপতন নীরবতা। ন্যান্সি একইভাবে বসে আছে। আফরিদ একের পর এক পুশ আপ করে যাচ্ছে। আচানক আফরিদের দিকে প্রশ্নবাণ ছুড়ে দিল ন্যান্সি। আপনি কে আফরিদ হোসেন? প্রতিটি প্রশ্নের জন্য প্রস্তুত ছিল আফরিদ, কিন্তু এই প্রশ্নের উত্তরে কি বলবে আফরিদ? কে সে? সত্যি করে বলুন তো, কি করেন আপনি? শুধু কি আপনার এহসান ইন্ডাস্ট্রি, নাকি অন্য কিছু করেন আপনি? আফরিদ নিশ্চুপ ধূর্ত মস্তিষ্কে ভাবতে বড় ব্যস্ত। প্রত্যুত্তরে কি বলা যায়? আচানক ঘুরে লম্বা হয়ে শুয়ে পড়ল আফরিদ। ফলস্বরূপ ধূপ করে পেটের উপর পড়ল ন্যান্সি। আমি একজন কিলার, মানুষ মেরে ফেলি। খুব একটা অবাক হলো না ন্যান্সি। তার মেয়েলি ষষ্ঠ ইন্দ্রিয় প্রথমেই জানতে পারত এরকম কিছু বলবে আফরিদ। আদতেও কি সত্যি বলবে এই বেয়াদব পুরুষ? আর কি করেন? হাসলো আফরিদ। হাত বাড়িয়ে ছুঁয়ে ফেল ন্যান্সির লালচে গাল। মেয়েটা তার কথা যে একটাও বিশ্বাস করছে না, এটা সে ভালো করেই জানে। আর সেই মানুষগুলোকে পিস পিস করে পিরানহা মাছকে খাইয়ে দেয়। প্রচন্ড বিরক্ত হলো ন্যান্সি। এবার শুনলেও শরীরটা কাটা দিয়ে দেয়। এত আজগুবি কথা কিভাবে বলতে পারে মানুষ? রোজ কণ্ঠে আওড়ালো, আপনি জানেন আপনার মতো বেহুদা লোক পৃথিবীতে একটাও নেই। আফরিদ উঠে বসে, দু হাতে চেপে ধরে ন্যান্সিকে। কিছুই হিসিয়ে বলে, জানি না তো, তাই চাচ্ছি আমার ফটোকপি নিয়ে আসতে। উফ মাতারি রে, তোকে এখনো ছুঁইতে পারলাম না। অনুভূতি শূন্য ন্যান্সির। আফরিদ খেয়াল হারায়। ন্যান্সির গোলাপি কাপড় ধরা অধর দুটির দিকে নিস্তব্ধ হলো তার ঘোর লাগা চাহনি। পরিস্থিতি বুঝতে পেরে উঠতে চাইল ন্যান্সি, কিন্তু তার হলো কই। সাপের মতো পেঁচিয়ে ধরেছে লোকটা। নিজের পুরুষ্ট ওষ্ঠ দ্বারা দখল করে তার তুলতুলে নরম ওষ্ঠজোড়া। হাত ছুঁয়াছুঁয়ি করে ছুটতে পারল না মেয়েটা। এভাবে তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ে আফরিদ। ভেতরে পুরুষালী মনটা উতাল পাতাল ঢেউ তুলছে। যখন বুঝলো দমটা বন্ধ হয়ে আসছে, ঠিক আগ মুহূর্তে ছেড়ে দিল আফরিদ। নাকে নাক ঠেকিয়ে লম্বা নিঃশ্বাস টেনে ফিসফিসিয়ে বলল, ইয়েস, এই লিপস্টিক পারফেক্ট। আমি শিওর এটা আমার কিনে দেওয়া বেস্ট লিপস্টিকই হবে। লজ্জায় নাক ছিটকালো ন্যান্সি। কামড় বসালো তার গালে। সর্বশক্তি দিয়ে দাগ করে দেয়, নষ্ট পুরুষ, তুইও নষ্টা। ন্যান্সি ছটফট করতে লাগলো। আফরিদ মিটিমিটি হেসে ধীর গলায় বলল, আচ্ছা শান্ত হ। এবার বল তো পরাণ, যদি কখনো এমন সময় আসে আমাকে মারতে হবে, তাহলে তুই তখন কি করবি? ন্যান্সির দম বন্ধ করার অনুভূতি হয়। সত্যি কি মারতে পারবে? চোখের কোল ঘোলাটে হয়ে আসছে। সদ্য সদ্য প্রেমে পড়া রমণীর অন্তঃস্থল কেঁপে ওঠে অপ্রিয় থেকে প্রিয় হয়ে ওঠার পুরুষের কথায়। সত্যি যদি মেরে দেই? আফরিদ ঘাড় কাত করে দ্বিতীয় দফায় শুধোয়, তাই? ন্যান্সি কিছুটা বলল না। আফরিদ আচানক কোমরে সুরসুরি দিতে লাগলো। এহেন কাণ্ডে হকচকালো মেয়েটা। আরে আরে কি করছেন? ছাড়ুন, সুরসুরি লাগছে। কিন্তু আমি যে আমার ভেতরের আগুন জ্বালিয়ে দিলি, সেটা কে নেভাবে শোনা? তুমি দেখিয়াও দেখলা না, তুমি শুনিয়াও শুনলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। আফরিদ ছাড়লো না। ন্যান্সি তার শ্বশুরিতে হেসে ফেলল। এ কেমন জ্বালা! আফরিদ আষ্টে পিষ্টে নিজের সাথে চেপে রাখলো শিশুসুলভ উচ্ছ্বাসে মেতে ওঠা কন্যাকে। হলরুম 2।
টিমটিমে লাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে গোডাউন। মর্গ থেকে এত এত লাশ এসেছে, এগুলো আবার ব্যবহার করা হবে। কতটা নিষ্ঠুর হলে একটা মানুষ এরকম কিছু করতে পারে। মন্টু দাস এবং গোলাম মোস্তফা দুজনেই নিজেদের কাজ করতে ব্যস্ত। কিয়ৎক্ষণ পর আগমন ঘটে আগন্তুকের। আগন্তুককে দেখে সবাই তটস্থ ভঙ্গিতে দাঁড়ালো। মন্টু তার বরাদ্দকৃত আসনটা ছেড়ে দিল। আসুন স্যার, আপনি বসেন। আগন্তুক গিয়ে বসলো। আজকে সে এক বিশেষ কাজে এসেছে। মর্গ থেকে বেয়ারিশ লাশগুলো গায়েব হচ্ছে, এই ইনফরমেশন ইতিমধ্যে পুলিশের কাছে চলে গেছে। অবাক করার মতো ব্যাপার, এটা এমন একজন লিক করেছে যে কিনা তারই একজন লোক। বরাবরের মতো একটা হুডি জড়ানো গায়ে, চোখে চশমা এবং মাস্ক পরা, তর্জনী আঙ্গুল থাকায় ঈগল পাখির আংটিটা বরাবর আঙুল ছুঁয়ে যায়। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গোলাম মোস্তফা কাঁপা কাঁপা স্বরে শুধোয়। কি স্যার? মাস্কের আড়ালে লোকটা বোধহয় হাসলো। তোমাদের মধ্যে একজনকে আমি আজ পুরস্কৃত করব। মুখের ভয়টা উবে গিয়ে হাসি টানলো। আগন্তুক আঙুল বাড়িয়ে দিল। রাউন্ড রাউন্ড ঘুরাতে ঘুরাতে আচানক এসে থামলো ভুইয়ার ওপর। ইউ কাম হেয়ার। ভুইয়া কেঁপে উঠল। তাকে কেন ডাকছে? ঘামতে শুরু করেছে ইতিমধ্যেই। ভয়ঙ্কর এই বস্তাদের কখন কি করে বোঝার উপায় নেই। আমি স্যার। আরও একবার আঙুলের ইশারায় তাকে ডাকলো আগন্তুক ভুইয়াকে। ভুইয়া কাছে আসা মাত্র ঈগলের মুখটা তার ঘাড়ে চেপে ধরে চাপ বসাতে ভেতরে থাকা পটাশিয়াম সানাইড বিষটা দেহে প্রবেশ করলো। ইউ ব্লাডি ইডিয়েট, এত সহজে আমার সাথে গদ্দারি করা? ওহো, আমি তো আর ছেড়ে দেব না। বিষ ছটপট করতে করতে নিঃশ্বাস ছাড়ল ভুইয়া। গায়ের লোমকূপ দাঁড়িয়ে গেল বাকিদের। আগন্তুক এক বাক্যে বলল, ওর পেটকে মাল ভরে ওকে সাপ্লাই করা হবে। আগন্তুক দ্বিতীয়বারের মতো দৃষ্টি ঘুরিয়ে ভুইয়াকে দেখে নিয়ে রুষ্ট কণ্ঠে বলল, সান অফ এ বিষ। থরথরিয়ে কাঁপছে সবাই। মন্টু দাস যেন কথা বলতেই ভুলে গেছেন। গোলাম মোস্তফা আদেশ করতেই একদল এসে ভুইয়ার লাশটা নিয়ে গেল টেবিলের ওপর। লম্বা করে পেট কাটা কেটে ফেললো তারা। গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। কি নৃশংস সেই দৃশ্য! চোখের পলকে তার শরীর কাটাছেঁড়া হয়ে গেল। ভেতরে ঢুকানো হলো ড্রাগের প্যাকেটগুলো। হঠাৎ করে অচেনা এক অন্ধকার এক অবয়ব ভর করে এলো ন্যান্সির ওপর। অদ্ভুত ঝড়ের মতো দুহাত শক্ত করে তার মুখ চাপা দিয়ে অজানা পুরুষ। নিঃশ্বাস আটকে আসছে, মুখ ধরপড় করছে দুরু দুরু পাখির মতো। চিৎকার করার সাধ্য থাকলে সুযোগ মেলেনি। তার আগে শীতল দহন জ্বালা ছুঁয়ে গেল শরীরের প্রতিটা প্রান্ত। ন্যান্সির ভেতরটা ভয়, লজ্জার অচিন শঙ্কায় থরথর করে কাঁপছে। মনে মনে কেবল প্রার্থনা, এ মুহূর্তে যদি আফ্রিদ তাকে এসে এই বিপদ থেকে রক্ষা করত। অস্ফুট গোঙানি ভেসে এলো ঠোঁট থেকে। চোখ দুটো ভিজে উঠল কান্নার বন্যায়। ঠোঁট পেটে ব্যথায় রেখা ফুটে উঠল। কিন্তু যতই সে ছটপট করুক, এলোমেলো সে আগন্তুক একের পর একটি অস্থির চুমু খেয়ে চলল তার মুখমণ্ডলে। আচমকা ভাঙা কণ্ঠে ফিসফিস করে উঠে এলো শব্দ, উফ বান্দির বাচ্চা, আমি রে। আফ্রিদ হোসেন দু হাতে তার গলাটা প্রচন্ড ভয়ে জড়িয়ে ধরল ন্যান্সি। মুহূর্তের মধ্যে ভয় সব উপে গেল। এক মুহূর্তের জন্য অন্য কিছু ভেবে বসেছিল সে। এই, তুই কি চাচ্ছিস আমি বাসন না করি? সচরে ধাক্কা দিল লোকটাকে। নিজের থেকে সরিয়ে ফেলল ন্যান্সি। ক্রোধে কাঁপছে রীতিমতো। একদম আমার কাছে আসবেন না, বেয়াদব পুরুষ কোথাকার। সবসময় ফাজলামি পেয়েছেন নাকি? এক্ষুনি ভয়ে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম অন্য কেউ। এক পেশে হেসে ফেলল আফ্রিদ। আমি ছাড়া তাকে অন্য কেউ ছোঁয়ার সাধ্য নেই জান বাচ্চা। হাঁপাচ্ছে মেয়েটা। কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল হয়তো অন্য কেউ তাকে স্পর্শ করে চলেছে। বুকের কোথায় একটা ভয়ের বাসা বেঁধেছে। অন্যমনস্ক মন যখন বুঝতে পারল একজোড়া চোখ তাকে দেখছে, ভয়টা আরো খানিকটা বাড়ল। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে লোকটাকে বলে, আজকে আমার বাসর করার থেকে কেউ আটকাতে পারবে না। রুমের ভেতর এসি হিমেল শব্দ ঘুরপাক খাচ্ছে, অথচ সেই শীতলতা ছুঁতে পারছে না দুটি দেহকে। বরং ভেতরের উত্তাপ ক্রমশ বাড়িয়ে তুলছে একে অপরের ছোঁয়া, একে অপরের নিঃশ্বাস। চিকন নাগের ডগায় গালের সহিত চেপে লম্বা নিঃশ্বাস টেনে নিচ্ছে ন্যান্সি। ডান হাত আঁকড়ে ধরে আছে আফ্রিদের শার্টের কলার। চোখ বুজে নষ্ট পুরুষের গায়ে স্প্রে করা পারফিউমের ঘ্রাণ টেনে নিচ্ছে। আফ্রিদ চুলের ভাঁজে হাত গলিয়ে মাথাটা নিজের সাথে আরো চেপে রেখেছে। জড়ানো কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কি রে, এত জ্বালাচ্ছিস কেন? ন্যান্সি ওভাবে নাক ঠেকিয়ে বুকের ওপর শুয়ে আছে তার।
আদুরে গলায় বলল, আপনাকে জ্বালাতন করতে ভালো লাগে। আফরিদ চওড়া হাসলো। ন্যান্সির চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, তাহলে এভাবে না জ্বালিয়ে কাছে এনে জ্বালা। ন্যান্সি দুষ্ট হেসে ভ্রু নাচিয়ে বলল, কাছে আসবো না, আসতেও দেব না। কেন? ভালোবাসাবাসি হবে না, কোনো ভালোবাসাবাসি হবে না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। প্রণয়ের অনুভূতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে আজ। আফরিদ যে অবাধ্য, অধৈর্য পুরুষ, কিন্তু বইয়ের বেলায় ধৈর্যশীল, বাধ্য পুরুষ। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, মিসেস এহসান। ন্যান্সি লম্বা নিঃশ্বাস টেনে আবেশের আঁখি বুঝে শতফূর্ত কণ্ঠে বলল, আপনার গা থেকে একটা মিষ্টি খুশবু আসছে। আফরিদ ঠোঁট ভেজায়। এই মেয়ে তার সর্বনাশ করে দিবে। এই যে ভয়ঙ্কর কথাবার্তা বলে তার হৃদয় নিয়ে কূটনৈতিক খেলা খেলছে। ডান হাত বোলায় চুলের ভাঁজে, ত্বকে মেখেছি গায়ে, তাই মিষ্টি খুশবু আসছে। ন্যান্সি নাক ঘষে তার গালে। এই মুহূর্তে আফরিদ নিজেকে শান্ত করতে ব্যর্থ হচ্ছে। ন্যান্সি চাপাস্বরে বলল, কি মেখেছেন? ক্লিপ খ্রিস্টান নাম্বার 1, বড় লোক। ইয়েস মিসেস, কজ আমার বইয়ের ডিমান্ড আকাশ ছোঁয়া। তিনি আজে বাজে ঘ্রাণ নিতে পারেন না। ন্যান্সি ওভাবেই পড়ে রইল। আফরিদ একসময় ন্যান্সিকে আরও চেপে ধরে, আলতো করে নিজের নিচে নিয়ে এলো। সম্পূর্ণ ভার অনায়াসে ছেড়ে দিল মেয়েটার ওপর। ন্যান্সি শুকনো ঢোক গিলল। ভয় হচ্ছে খুব। অবাধ্য পুরুষের উন্মাদনা যেন শিকলহীন ঝড়ের মতো অস্থির, বেপরোয়া, অগ্নিগর্ভ। ন্যান্সি যতই প্রতিরোধ গড়ে তুলতে চায়, তার প্রতিটি স্পর্শে, প্রতিটি তীব্র টানে ভেঙে যাচ্ছে সব বাঁধন। হঠাৎই মনে হয় এসি শীতল বাতাসও পরাজিত এই দাও দাও দহনময় মুহূর্তের কাছে। পুরুষের উন্মাদত্ব, রমণীর আতঙ্ক আরও অচিন্তনীয় আবেশে মিলেমিশে রুমটাকে করে তুলেছে এক অদ্ভুত প্রকার অগ্নিকুণ্ড। বেয়াদব নষ্ট পুরুষ, ছাড়ুন আমায়। আফরিদ ব্যাকুল হয়ে উঠেছে অস্থির। চুপ শালি, আজকে বাসর করতে না পারলে ডিএনএ ওয়েস্ট হবে আমার। প্লিজ সোনা, একটু ভালোবাসি। ন্যান্সি বিরক্ত হলো। কখনোই তাকে স্বামীর অধিকার দিতে চাইবে না সে, যদি হয়ে থাকে তার পরিবারে খুনি। এখনো সবটা খোলাস হয়নি তার কাছে। খুব শীঘ্রই খুঁজতে হবে সবটা। যদি আফরিদ নির্দোষ হয়, তাহলে ন্যান্সি তাকে নিজেই ভালোবেসে আঁকড়ে ধরবে। কিন্তু তার আগে নয়, আফরিদকে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আচানক আফরিদের মেন পয়েন্টে কিক বসিয়ে দিল ন্যান্সি। ধরফড়িয়ে ওঠে মাফিয়া কিং। শিট শিট শিট। দুহাত তুলে কুম্ফু টাইপ হয়ে দাঁড়ালো ন্যান্সি। আমার সাথে ন জবরদস্তি। ঘাড় বাঁকালো আফরিদ। ঘাড় ম্যাসাজ করে দাঁতে দাঁত পিষে বলে, তোকে যদি রেপ না করছি, আমার নাম আফরিদ হোসেন নয়, শালি মাতারি কোথাকার। এহেন কথায় ভেবাচাকা খেয়ে গেল মেয়েটা। বেয়াদব কোথাকার, বের হন এক্ষুনি। রাগে শরীর জ্বলছে আফরিদের। তেরে আসতে নিলে কর্কশ শব্দে ফোনটা বেজে উঠল তার। প্রচন্ড বিরক্তিতে চোখ দুটো বুজে নিল। হ্যালো, গোডাউনে টাকা আটকে রাখা হয়েছে বড় স্যার। কথাটা শোনা মাত্রই মস্তিষ্কে নিউরনে টনটনে রাগ অনুভব করলো আফরিদ। সরি, এখানে একটু বাজে ভাষা আছে। তোদের কিসের জন্য রাখা হয়েছিল? হ্যাঁ, খানকির পোলারা, যদি কিছু হয় তোরা গেলি। বিশ্রী ভাষায় গালিগালাজ করে রুম থেকে বেরিয়ে গেল আফরিদ। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে ন্যান্সি। বিড়বিড় করে বলল, কার ওপর এত রাগ দেখাচ্ছে? আর কোথায় যাচ্ছে এই লোক? খট করে দরজা ঠেলে আবারও রুমের ভেতরে এলো আফরিদ আগমনে হকচকিয়ে গেল ন্যান্সি। সবে তো বেরিয়ে গেল, আবার ফিরে এলো কেন? আফরিদ ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে পরনের শার্টটা খুলে ফেলল। শার্টে লিপস্টিকের দাগ লেগে আছে। সে চায় না এটা কেউ দেখুক। একান্ত ব্যক্তিগত মানুষের কিছু চিহ্ন ব্যক্তিগত থাকাই উচিত। আর চোখে তাকাচ্ছে ন্যান্সি। বোঝার চেষ্টা করছে লোকটা কি করছে। হঠাৎ করে শার্ট চেঞ্জ করে ন্যান্সির অনেকটা কাছে এসে ওষ্ঠযুগল কপাল স্পর্শ করে ওভাবে রেখে বলল, একটা ধাঁধা জিজ্ঞেস করি, উত্তর দিতে পারবি? ন্যান্সি চোখ ছোট করে শুধায়, কি ধাঁধা? আফরিদ বাঁকা হেসে বলল, আধারের ঘরে বান্দর নাচে। না করলেও আরো নাচে। আপাতত উত্তর বের করেন, না পারলে বাকিটা পরে এসে আপনাকে বোঝাবো। জান কি বাচ্চা? ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ন্যান্সি। কি বুঝিয়ে গেল এই লোক? এটা আবার কেমন ধাঁধা? ন্যান্সি অপেক্ষা করলো না। এটা সুযোগ তার আফরিদের পিছু নেওয়া। সে দেখতে চায় আফরিদ যাচ্ছেটা কোথায়।
ল্যাম্বরগিনির চকচকে শরীরটা বাইরের আলোয় যেন হিংস্র জন্তুর মতো দাঁড়িয়েছিল। পিছনের দিক দিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো ন্যান্সি। হৃদস্পন্দন যেন কানফাটা শব্দ তুলছে বুকের ভেতর। তবুও সাহস জোগাড় করে গাড়ির দরজা টেনে ভেতরে ঢুকে পড়ল। অন্ধকারে সঙ্গী হয়ে ঘাপটি মেরে বসে রইল পিছনে ছিটে, শরীরটা যতটা সম্ভব ঝুঁকিয়ে রাখলো, একটুও যেন দৃষ্টিগোচর না হয়। ওদিকে আফ্রিদ ফোনালাপ শেষ করে ছুটে এলো। গাড়ির দরজা জোরে বন্ধ হতে ভেতরে নীরবতা আরো ভারী হয়ে উঠল। স্টিয়ারিং ধরতেই চার চোখে এক অদ্ভুত দৃঢ়তা, গন্তব্যের দিকে যেন ঝড়ের বেগে ছুটতে চায়। ইঞ্জিনের গর্জন উঠল, গাড়ি ধূমকেতুর মতো ছুটে চলল শহরের অন্ধকার ভেদ করে। ন্যান্সির কপাল পেয়ে নেমে এলো ঘামের ফোঁটা, নিঃশ্বাস ভারী, বুক কাঁপছে। যদি আফ্রিদ হোসেন হঠাৎ পিছনে তাকায় তাহলে ধরা পড়ে যাওয়া নিশ্চিত। এই দৃশ্যটা লুকোচুরি খেলাটাই এখন তার একমাত্র ভরসা। প্রায় আধা ঘন্টা ঝোপঝাপ শেষে ল্যাম্বরগিনি থামলো এক নির্জন গোডাউনের সামনে। ইঞ্জিন নিভতেই চারিদিকে নিস্তব্ধতায় ভেসে উঠল এক অদ্ভুত গুমট ভাব। আফ্রিদ গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করতেই নিঃশ্বাস আটকে রইল ন্যান্সি। কিছুক্ষণ অপেক্ষা করে যখন নিশ্চিত হলো যে আশেপাশে পুরুষ নেই, তখনই নিঃশব্দে দরজা খুলে পেছনের সিট থেকে বেরিয়ে এলো সে। এটা তো আফ্রিদের গোডাউন, কিন্তু এত রাতে এখানে সে কি করছে? মাথাটা উঁচিয়ে বের হতেই চমকে উঠল চারপাশে অগণিত গার্ড, কালো পোশাক, কাঁধে ঝোলানো অস্ত্র, সতর্ক চোখে যেন প্রতিটি ইঞ্চি জমি পাহারা দিচ্ছে। তাদের নজর এড়ানো প্রায় অসম্ভব। মাত্র কয়েক সেকেন্ড দাঁড়িয়ে বুঝতে পারল এক পা বাড়ালেই ধরে পড়ে যাবে। অগত্যা আবারও পেছনে ফিরে তড়িঘড়ি করে গাড়ির ভেতর আশ্রয় নিল। তবে ভেতরটা তখন দাউ দাউ করে জ্বলছে অস্থিরতায়। এভাবে ছায়ার মতো পিছু নেওয়া সম্ভব নয়। দিনের আলো চাই, মানুষের ভিড় চাই, যাতে নিজেকে আড়াল করা সহজ হয়। রাতের অন্ধকারে পাহারাদারদের চোখে ধরা পড়ে মানে বিপদের শেষ সীমানা। সে জানতে চায় আফ্রিদি হোসেন কে। এই মঞ্জিলে বন্দি অবস্থায় থাকলেও কখনোই সবটা জানতে পারবে না। সে জানতে চায় কে মেরেছে তার পরিবারকে। গোডাউনের অন্ধকার ঘরটা কাঁপে উঠল আফ্রিদের অগ্রাসী পদচারণ। হঠাৎ ছপাটে লাথি বসালো চেয়ারে। ধাতব আওয়াজে চারপাশের স্তব্ধতা ভেঙে গেল। মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে নীলাদ্রির কপাল চেপে ধরল সে। চোখে যেন আগুন জ্বলছে। কেন আটকেছে ট্রলার? ভুয়াই! গর্জন করা কণ্ঠে শিরদাঁড়া পর্যন্ত কেঁপে উঠল উপস্থিত সকলে। ভয়ে কাঁপতে কাঁপতে নীলাদ্রি ঠোঁট থেকে বেরোলো অস্ফুট স্বর। ভাই, ইদ্রান সব করেছে। ইদ্রান? আবার সেই একই নাম বারবার ভেসে ওঠা সেই বিশ্বাসঘাতক যেন আফ্রিদের সমস্ত রক্ত গরম করে তুলল। তীব্র ক্ষোভে হাত উড়ে এলো বিদ্যুতের মতো। সপাটে থাপ্পড় খেল নীলাদ্রি। গোডাউনের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। আতাউল থেকে শুরু করে সৌধ, এমনকি এক একটা কর্মচারীও দম যেন আটকে গেছে। সবাই তাকিয়ে আছে শুধু তার দিকেই, কারণ এই রুদ্ররূপ কেউ দেখেনি আগে। তোর মতো বলদের দ্বারা কোনো কাজ হয় না। আত্মহুতি দেয়া আগুনের মতো গর্জে উঠল সে, গালি ছুঁড়ে ঝড়ের বেগে। ছে সাওয়া কোথাকার! ঘরে সবাই আটকে উঠল। দেয়ালের প্রতিটা ইট যেন সাক্ষী হলো আফ্রিদের উন্মত্ত রোষের। ফটাফট ফোন বের করে কল লাগালো স্পেনের ইদ্রান নামক পুরুষের নাম্বারে। ওপাশে ফোন রিসিভ করতে বিশ্রী গাড়িটা ছুড়ে দিল। ব্লাডি মাদার ফাকার! কোন সাহসে তুই ট্রলার আটকেছিস? হাউ ডেয়ার ইউ ইদ্রান! রকিং চেয়ারে বসে থাকা পুরুষটি ভাবলেশীনভাবে বলল, তুই বেটা বাসন নিয়ে পড়ে থাকিস, তাহলে আমার কি করার? ভাবলাম একটু বিরক্ত করি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল আফ্রিদ। দাঁতে দাঁত পিষে অকাঠ্য ভঙ্গিতে বলল, ট্রলারটা পাঠা। চুপচাপ। ইদ্রান হাসলো। ওকে ফাইন। আফ্রিদ রুষ্টকণ্ঠে আওড়ালো, একটু বেশি করে ফেললি না? ইদ্রান শব্দ করে হেসে ফেলল। খোঁচা মেরে বলল, কিন্তু এটা ট্রুথ। তুই নাকি সারাদিন বউ বউ করিস। মুখের ওপর ফোনটা কেটে চুপচাপ গোডাউন থেকে বেরিয়ে পড়ল আফ্রিদ হোসেন। গাড়ির কাছে যেতেই মেলে একটা ঘ্রাণ পেল। তার পরানে মিঠা মিঠা সেই ঘ্রাণ। ধূর্ত শিকারীর ন্যায় দৃষ্টি বুলায় এদিক সেদিক। সামথিং রং। পেছনের সিটে এখনো চেপে বসে আছে ন্যান্সি। আল্লাহ আল্লাহ করছে আফ্রিদ যাতে তাকে দেখতে না পায়। গাড়িতে উঠে দ্রুত স্পিডে গাড়ি চালাতে লাগলো আফ্রিদ। পুরোটা রাস্তা ততস্থ থাকতে হয়েছে ন্যান্সিকে। বারংবার মনে হচ্ছিল এই বুঝি আফ্রিদ হোসেন পিছন ফিরে তাকে চেপে ধরল। ঘুম ঘুম চোখ খুলে তাকাতেই চিৎকার করে ওঠে ঈশান, ভূত! বস! আরে চুপ করেন, এত চিৎকার করার কি আছে? নিজের রুমে অপরিচিত এক অন্যকে দেখে গায়ের লোম খুব দাঁড়িয়ে
গেল ঈশানের। তড়িঘড়ি করে পেছনে ছেড়ে উঠে দাঁড়ালো নিচে। হলুদ রঙের একটা গোল জামা পরেছে মেয়েটা, হাতের বড় একটা ওড়না জড়ানো। কেমন করে তাকিয়ে আছে ঈশানের দিকে। এই মেয়ে, কে তুমি? মেয়েটা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। হঠাৎ দাঁত বের করে হেসে ফেললো। ওরে বাবারে, ভূত নেই। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে ডিরেক্ট এহসান মঞ্জিলের ভেতর প্রবেশ করলো ঈশান। বস বস, বাঁচান আমাকে বস। সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুনে সবাই বেরিয়ে আসতে বাধ্য হলো। ঈশান আফ্রিদকে দেখা মাত্রই হামলে পড়ে। বস, ভূত নেই। নাক মুখ কুচকে নিল আফ্রিদ। সর শালা কোথাকার। ঈশানের পিছু পিছু মেয়েটা ভেতরে চলে এলো। ওদিকে কাইটানকে কোলে নিয়ে নিচে নেমে এলো ন্যান্সি। অপরিচিত মেয়েটাকে দেখে ভ্রু কুঞ্চিত করে শুধোয়। আপনি কে? ঈশান ফিসফিসিয়ে বলল। ম্যাম প্লিজ ভেতরে যান, এটা ভূত। বিরক্ত হলো ন্যান্সি। নিচে নামতে নামতে বলল, উফ থামুন আপনি ঈশান ভাইয়া, উনি একজন মানুষ, দেখতে পাচ্ছেন না? আচ্ছা আপনি বলুন তো, কে আপনি? এবার মেয়েটা মুখ খুলল। আমি তিতলি। অসভ্য লোক চিনেও বলছে আমি নাকি ভূত। ন্যান্সিকে দেখে মুচকি হাসলো তিতলি। এই নারীর জন্য সে বেঁচে গেছে, নইলে আজ তিতলি বেঁচে থাকতো না। ওষ্ঠচোরা ফাঁক হয়ে এলো ঈশানের। এই তিতলি, উড়ে যাওয়ার বদলে এখানে কি করছে? আফ্রিদ ধমকে সুরে বলল, চুপ কর বেয়াদব, যাওয়াটা কোথাকার। ও তোর হবু বউ, উড়ে গেলে কই পাবি? কি? বিস্মিত নয়নে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো ঈশান আর ন্যান্সি। আফ্রিদ হোসেন, আপনি ওর সাথে ঈশান ভাইয়ের বিয়ে দিবেন? ন্যান্সি প্রশ্ন করতে হাসলো আফ্রিদ। হুঁ, কেন জানকি বাচ্চা, তোমার পছন্দ হয়নি ওরে? ন্যান্সি পা থামিয়ে মাথা পর্যন্ত পরক করে দেখে বলল, ভীষণ পছন্দ হয়েছে, চলে এসো আমার কাছে। ঈশান এক প্রকার চিৎকার করে উঠল, বস আপনি এটা করতে পারেন না, আমি ওই মায়ারে বিয়ে করব না। তার কথায় পাত্তা দিল না আফ্রিদ। চেয়ার টেনে বসতেই পিছন থেকে তিতলি বলে ওঠে, আপনাকে বিয়ে করার জন্য আমার ডান পায়ে নাচে, নির্লজ্জ কোথাকার। শুধু আফ্রিদ ভাইয়া নিয়ে এসেছে বলে এসেছি, নয়তো আপনার মতো লোকের মুখ দর্শন করতাম না। কটাক্ষ করে বলা কথা শুনে তেতে উঠল ঈশান। গতবার রংপুরে এই মেয়েটাকে দেখেছিল, মারাত্মক ঝগড়ুটে মেয়ে, এখন তো ডিরেক্ট এখানে চলে এসেছে। ন্যান্সি খিলখিলিয়ে হেসে উঠল। হাসিটা বড় তৃপ্তি নিয়ে দেখলো আফ্রিদ। কোলে কাইটানকে নিয়ে ওপরে যেতে যেতে বলল, ভাগ্যক্রমে বউ পাচ্ছেন ঈশান ভাইয়া, নয়তো খচ্চর লোকটার চক্করে জীবনেও বউ জুটত না। খোঁচাটা যে আফ্রিদকে মেরেছে সেটা বুঝতে বাকি নেই আফ্রিদের। মাতারি রে, ইনসাল্ট করলি না, অপমান করেছি। ন্যান্সি তিতলিকে নিয়ে ওপরে দোতলায় চলে গেল। ঈশান অসহায় মুখ করে তাকালো আফ্রিদের দিকে। আফ্রিদ একটা আপেলে কামড় দিল। বলতো ঈশান, তিতলিকে দেখার পর কি মনে হলো তোর? ঈশান বিড়বিড় করে বলল, রংপুরে চাইয়া দেখি রঙের মেলা, জানালা খুইলা দেখি দুধ আর কলা, পাগল কইরাছে আমার রংপুরের মাইয়া। অট্টহাসিতে ফেটে পড়ল আফ্রিদ। ভাগ্য করে এক জাউরা পেয়েছে নিজের দলে। রুমে পায়চারি করছে ন্যান্সি। ভয় লাগছে খুব। সে কখন যাবে গোডাউনে, কখন আফ্রিদ বেরোবে, আর সে যাবে। ভাবতে ভাবতে টেবিলের উপর থেকে ফল নিয়ে ছুরি দিয়ে কাটতে লাগলো ন্যান্সি। কোকড়ানো চুলগুলো টানতে টানতে ভেতরে এলো আফ্রিদ। চোখ গেল ন্যান্সির দিকে। আর মনে ন্যান্সি ফল কাটতে গিয়ে আঙুল কেটে ফেললো। শব্দ করে চেঁচিয়ে উঠল ন্যান্সি। ভীষণ ব্যথা পেল সে। রক্ত গড়গড় করে বেরিয়ে আসে। আফ্রিদ স্থির হয়ে গেল। ন্যান্সি আঙুল কেটে রক্ত বেরোতে দেখে চমকে ওঠে। দপ দপ করে জ্বলে ওঠে মস্তিষ্ক। এই কি করলি এটা? এই মেয়ে, তুই পাগল? চোখ অন্ধ তোর? ন্যান্সি থমকালো। আফ্রিদ ফলের ফাঁকা বাটিটা টেনে নিল। রক্তটুকু সেই বাটিতে পড়েছে। একদম নড়বি না, আমি আসছি, তুই দাঁড়া। ন্যান্সিকে রেখে দ্রুত ফার্স্ট এড বক্স এনে ব্যান্ডেজ করতে লাগলো। বলদ, তুই আস্ত বলদ, তোকে খোদা তাআলা বানানোর সময় নিশ্চয়ই ব্রেনের জায়গায় গোবর ঢুকিয়ে দিছে। ন্যান্সি ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেললো। ব্যথায় আঙুল টান টান করছে, খুব ব্যথা করছে। আফ্রিদ অসহায় চোখে তাকালো ন্যান্সির দিকে। ব্যান্ডেজটা করে দিল ত্রস্ত হাতে। বাটিতে ইতিমধ্যে রক্তের ফোঁটা ধরে উঠেছে। ন্যান্সির পরনে হোয়াইট টপসটা রক্তে ভিজে গেছে। হাত ছেড়ে মুখটা আজলাই তুলে আদরে গলায় বলল, কমে যাবে, তুই আসলে না আস্ত পাগল। শাস্তি দিচ্ছিস না? কে বলেছে ফল কাটতে? খেতে ইচ্ছে করছিল আমাকে বলতি। এখন লাগলো তো ব্যথা। বলতে বলতে পুরো মুখে চুমু এঁকে দিল। ন্যান্সি স্থির নেত্রে তাকিয়ে আছে আফ্রিদের দিকে। আফ্রিদ তাকে এত ভালোবাসে। ন্যান্সি কবে এত ভালোবাসবে, কবে কাছে টানবে তাকে? ব্যাস, এবার সত্যটা জেনে নিক, তারপর আফ্রিদকে বলে দেবে মনের কথা।
ভাবনার ব্যাঘাত ঘটিয়ে বলল, যা ফ্রেশ হয়ে আয়, দ্রুত চেঞ্জ করে আয়। ন্যান্সি উঠে দাঁড়ালো, কাটা হাতটা নিয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। আফরিদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল যতক্ষণ না ন্যান্সি ওয়াশরুমে ঢুকে যায়। সে চলে যেতেই বাটিতে থাকা রক্তের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। ন্যান্সির রক্ত তার দেহ থেকে নির্গত হওয়া তরল পদার্থটুকু গভীর মনোযোগ দিয়ে দেখলো আফরিদ, তার জানকি বাচ্চা। অথচ আজকে তার রক্ত বাটিতে নিয়ে বসে আছে আফরিদ। এক লহমায় দিক বিদিক ভুলে গিয়ে বাটিটা নিয়ে মুখ উঁচিয়ে রক্তটুকু খেয়ে ফেললো ঢক ঢক করে। এটুকু একটুও ছাড়লো না, প্রয়োজন নেই ছাড়ার, বড় তৃপ্তি নিয়েই সম্পূর্ণ রক্ত খেয়ে নিল। ছি, জানকি বাচ্চার রক্তটা ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। সরি জানকি বাচ্চা। ক্ষীণ হাসলো আফরিদ। আমি তোর রক্তে প্রাণ ফিরে পাই। আই ফাইন্ড লাইফ এগেন ইন ইয়োর ব্লাড। ন্যান্সি চেঞ্জ করে বেরিয়ে আসতে আফরিদ উঠে দাঁড়ালো। বাটিটা খালি দেখে ভ্রু উঁচিয়ে তাকালো ন্যান্সি। বিস্ময়কর কণ্ঠে শুধোয়, এ কি, এটা ফাঁকা কেন? এখানে না রক্ত ছিল? আফরিদ বিনা বাক্যবে ফার্স্ট এড বক্স থেকে একটা ওষুধ বের করে দিল ন্যান্সিকে। খেয়ে নে বান্দি, ব্যথা কমে যাবে। ন্যান্সি আফরিদের অদ্ভুত আচরণে হতবাক। কি হলো ব্যাপারটা? কিন্তু ওটা। আফরিদ মুখ নামিয়ে থুতনিতে চুমু খেলো। শিরশির করে উঠল ন্যান্সি। আফরিদ ন্যান্সির দিকে ঝুঁকে রইল। স্নিগ্ধ আদলে ফু দিয়ে ভয়ঙ্কর গলায় বলল, তোকে কতটা ভয়ঙ্করভাবে ভালোবাসি তা যদি বুঝতে পারতি। ন্যান্সি নীলাক্ষী জোড়ায় দৃষ্টি ফিরিয়ে রেখে আফরিদের শার্টের বোতাম ছুঁয়ে বলে, জানোয়ার। হ্যাঁ, আপনি কি রক্ত খেয়ে ফেলেছেন? আফরিদ ন্যান্সিকে অবাক করে দিয়ে মিটিমিটি হেসে বলল, যদি বলি হ্যাঁ। পাহাড়ের মতো শক্ত বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ন্যান্সি, বিড়বিড় করে গালি ছুড়ে। মিথ্যুক একটা, কত মিথ্যে বলে, ফাজিল লোক। আমার মুখে লেখা আছে ইলহাম তুই বোকা, তাই তো এই লোক তোকে বোকা বানাচ্ছে, মিথ্যুক। আফরিদ ঘর কাঁপিয়ে হেসে উঠল। পরপরই বুড়ো আঙুল থুতনিতে ঘষে, তারপর নাকে ঘষে। ভয়ঙ্কর তার চাহনি, ভয়ঙ্কর তার অনুভূতি। তাকে সহ্য করার ক্ষমতার প্রয়োজন এই মেয়ের। খোদা তাআলা ওর হেফাজত করুক, ওকে শক্তি দিক। আফরিদ ফের বাঁকা হাসলো। ইস, যদি জানতে পারতো তার অনুভূতি তোলপাড়ে আফরিদ কি করেছে, তাহলে বোধহয় জ্ঞান হারিয়ে ফেলতো।